খাওয়া দাওয়া শেষে ফুপ্পিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথ শিশুদের খাওয়া শেষে আবির নিজে এগিয়ে দিতে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানবীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পরপর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানবীরের কানে যাচ্ছে। তামিম দুই একটা কথা বললেও মিনহাজ তেমন কথাই বলছে না। দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানবীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানবীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখেই মিনহাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানবীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটার ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনহাজ আর মেঘ দুইজনের নামের প্রথম অক্ষরই এম, সেই সুবাদে মিনহাজ এটা এনেছে। মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথাই ভাববে, কিন্তু তানবীরের ভয়ে প্রথম থেকে মিনহাজ সিটিয়ে আছে। আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেওয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেওয়া ডায়মন্ডের আংটি, তানবীরের দেওয়া গোল্ডের ব্রেসলেট, ফুপ্পিদের দেওয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানবীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিরা সকলেই সমস্বরে বলল, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানবীর মৃদু হাসলো, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ডের হিজাব, ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না, আজ বন্যার এত সাজ দেখে তানবীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছিল। বন্যা আসার পর থেকে তানবীর একটু পরপর আর চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছিল না। তানবীরের ভূমিকম্প এখন অনেকটাই কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায়ায় জর্জরিত তানবীরের অন্তরতম অচল। তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোলপাড় চালাচ্ছে। তবুও তানবীর সব কিছু উপেক্ষা করে মায়াভরা সেই গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির আসছে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর তামিমদের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শোধালো, তোমরা কি যেতে পারবে? তামিম ওপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেওয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুঁচকালো। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে, আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনল কিনা তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল। তানবীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানবীরের কিছুটা পেছনে আবির, আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পেছনে বন্যারা, সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতার স্টোন আটকে গেছে। ড্রেসে টান পড়তেই মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে, সেই সঙ্গে মুখ দিয়ে আকস্মাৎ বেরিয়ে আসে উফ শব্দটা। আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে দীর্ঘ 2 কদম এগিয়ে এসে মেঘের 2 কাঁধে ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে, কি হয়েছে তোর? কোথায় ব্যথা পেয়েছিস? বন্যা, মিষ্টি, মিনহা সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠের একের পর এক প্রশ্নের প্রতি উত্তর মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতায় সুতা আটকিয়েছে। এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতাসহ মেঘের পা আবিরের হাঁটুর ওপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা ওপরে ওঠানোতে মেঘও কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাজ, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতা থেকে মেঘের ড্রেসের সুতা খুলে দিচ্ছে। তানবীর এতক্ষণে পেছন ফিরে তাকিয়েছে। সহসা উচ্চ স্বরে বলল, কি হয়েছে বনুর? আবির বসা অবস্থায় বলল, কিছু না, তুই যা। তানবীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে।
আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অন্তত নমনীয় কণ্ঠে শোধালো, শুধু সুতায় আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পায়নি, সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলেই মাথায় লাগতো। বন্যা অবাক চোখে আবিরকেই দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দু মাত্র মনোযোগ নেই। বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে। তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না। মেঘের হাতের পার্স, ফোন, আবিরের দেওয়া আংটির খালি বক্স আবির নিজের হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘ আবিরের কথা মতো দুই হাতের ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শোধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? মিনহাজ চোখের ইশারায় প্রশ্ন করল, কি? মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাবার কথা তোর, অথচ তুই বোঝার আগেই আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে। মিনহাজ তামিমের দিকে তাকিয়ে ভুরু গুটালো। তামিমের কথাটা তার ভালো লাগেনি, তাই বোঝালো। নিচে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসি। আবির যেতেই বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি আই এম সফট। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে লাজুক হাসলো। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ার ওপর সন্দেহ হচ্ছে। তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। কারণ ওনার আচরণ কেমন জানি একদম অদ্ভুত। এই যে দেখলি এত যত্ন নিচ্ছে, একটু পরেই দেখা যাবে রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক এত ভাবিস না, দয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভুরু কুচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি। আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দিব। উনি আমার মানে আমারই। উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলবো। তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবু ওনাকেই আমার লাগবে। বন্যা হাসতে হাসতে বলল, তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না? কেন দিব না? তুই আমার একমাত্র বেষ্টু বলে কথা। তোকেও মেরে আমাদের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হয়েছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগলি হয়ে গেছি। আবির ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। মুখে হাসি রেখে বলল, আল্লাহ আমায় বাঁচাও। বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলছে। মিনহাজ মিষ্টিরা মেঘদের একটু পেছনে ছিল। বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তির স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিনহাজের রাগ আরও বেড়ে গেছে। একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানবীর দুজনে হাজির হলো। আবির তানবীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, তোর পার্স গাড়িতে রেখেছি আর ফোন আমার পকেটে, লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতো মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখে আবিরের প্রশংসা শুনে আসছে, আজ তার খানিকটা নিজের চোখে দেখছে। মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে, যাতে জুতা বাইকে কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানবীর তামিমকে উদ্দেশ্য করে বলল, তোমাদের রিস্কা ঠিক করে দিয়েছি, যাও।
বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখে ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে, এই অবস্থায় তানবীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসতো। তার উপর আবিরও বলে গেছে এখন মিষ্টিরা কিছু বললেও তানবীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছে। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানবীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানবীর একটু ভেবে প্রশ্ন করলো, ফুচকা খাবে? না। কেন? তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলেছি, পেটে জায়গা নেই। তানবীর হেসে বলল, ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। তানবীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামলো। তানবীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে, যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপর যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন ঘাট তারা সেরা, ওরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়ল না, অন্তত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানবীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না তেমন না, কিন্তু। তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে। তারপরেও এত টেনশন কিসের তোমার? এমনি আশেপাশে মানুষের ভিড়ে তানবীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুইটা ছেলে তানবীরকে সালাম দিল। তানবীর সালামের উত্তর দিতেই দুইজনের মধ্যে একজন মুচকি হেসে শোধালো, ভাই, উনি কি ভাবি নাকি? তানবীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানবীরের দিকে। তানবীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না? যা এখান থেকে। ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানবীর বন্যার দিকে না তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না? ওহ ওহ মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে? বন্যা রাগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানবীরও এবার রাগী স্বরে প্রশ্ন করলো, আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো মানে? তানবীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়ছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানবীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যি কি তাই? কেউ কিছু ভাববে না। তানবীর মৃদু স্বরে শোধালো, ছেলেগুলোর কথায় মাইন্ড করছো? না তো, এমনি চলে যাব। তানবীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না, রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আর কখনো এমন কাজ করব না। তানবীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না। চলো, আমার খেতে ইচ্ছে করছে। তানবীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল, ঠিক আছে খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদু স্বরে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। তানবীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানবীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানবীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে। তানবীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্তে কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানবীরের মনে, তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে। তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছে পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আপনার আংটিটা দিয়ে দিই। কেন? আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছেই রেখে দিন। কেন? আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামে গিফট দিয়ে আমি কি করব? আপনি যদি আমার না হন। মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটা যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। খুললে কি করবে সেটা এখন কেন বলবো? খুললে বোঝাবো। মেঘ ডান হাত দিয়ে এক টানে অনামিকা আঙুল থেকে আংটি খুলে হাতের তালুতে নিতে আবিরের সামনে ধরে বলল, এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এই আংটির প্রয়োজন নেই? না।
ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ 2 হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পরবো, আমায় দিন। তুই যেহেতু পড়তে যাস না, থাক, বাদ দে, অপছন্দের জিনিস না পরাই ভালো। মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। 2 দিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমি ফেলে দিই। মেঘ তপ্ত স্বরে বলল, আর ফেলবো না, সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পুড়িয়ে দিয়েছে। মেঘের হৃদয় স্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আঁখি যুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। আকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতে আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, আর প্রতিবারই গা শিউরে উঠছে। রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে, কিন্তু ফুপ্পিরা, তানবীর ভাইয়া, বন্যারা সবার সামনে নিজের ম্যাচুরিটি প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনোভাবে পূরণ হয়েই গেছে। এদিকে রুমে ঢুকেই মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এই অবস্থা দেখে প্রশ্ন করে, কিরে, তোর আবার কি হয়েছে? ভালো লাগছে না? ভালো না লাগাটাই স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মিশে বলে, এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানবীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে, আনলিমিটেড খাবার, ডায়মন্ড গোল্ডের গিফটের ভিড়ে তোর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনহাজ চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি, তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখছিস? মেঘ উফ করতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগে সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারবো না। বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে আমায় রিজেক্ট করতে একবার ভাবেনি, আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি ওর শেষ দেখে ছাড়বো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের ওপর ক্রাশ খাইছে। এ কথা বলা মাত্রই মেঘ তেলে বেগুনে জ্বলে উঠছে। মিনহাজ সেই সঙ্গে বলছে, মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথা ফাটাবো, বলে দিলাম। মিনহাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা এক টানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাখারি দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ, মানে আবির ভাই আমায় আংটি পরিয়ে দিয়েছেন। তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস? কাল আমাদের সামনে নিজের হাতে নিজে আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন, ওরা কেউই বিশ্বাস করছে না। বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়েছেন? মেঘ উচ্চ স্বরে চেঁচিয়ে বলে, 100% সত্যি। মিনহাজ বিরক্তির স্বরে বলল, কোন হাতে পড়াইছেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পরালে বিয়ে হয় না। মেঘ ভেংচি কেটে বলল, আমায় এত কিছু বোঝাতে হবে না, বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো।
তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুরা গেছে। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানবীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে মোলায়েম কণ্ঠে শোধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টা পাল্টা উত্তর দেয়, ভালো লাগছে না আমার। তানবীর এক পা করে পেছাতে লাগলো। তানবীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করে, তোর আবার কি হয়েছে? তানবীর আবিরের থেকে 8 থেকে 10 হাত দূরে গিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমিই পাঠিয়েছিলাম। কি? বলে আবির দাঁড়াতেই তানবীর দৌড়াতে শুরু করে। তানবীরের পেছনে আবিরও ছুটছে। তানবীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ, মিম আদি বসেছিল। তানবীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানবীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানবীর সোজা মেন গেট পর্যন্ত চলে গেছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানবীরের পিঠে 2 থেকে 3 থাপ্পড় মেরেছে। তানবীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে, আল্লাহ আমি শেষ। হালিমা খান, মালিহা খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শোধান, এই কি হয়েছে তোদের? তানবীরকে মারতেছিস কেন? মেঘ মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টা স্বরে বলল, আহা গো, আসতে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করছে তার জন্য ওরে সারাদিন পেটানো দরকার। কি করছে তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানবীর কি করছে? খুব বড় অপরাধ করে ফেলছে? মামুনির করুণ স্বর শুনে আবির তানবীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানবীরকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কি করছিস তুই? তানবীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজায় হাত দিয়েছিলাম বলেই তানবীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হ, শুধু তোর খবর আছে। মালিয়া খান সচেতন কণ্ঠে বললেন, আবির কি হচ্ছে এসব? কিছু না। তানবীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লাগছে। আর আমাদের 2 ভাইয়ের মধ্যে তোমরা ঢুকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন চাই কর, ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানবীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। বেলকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শোধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মার খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো। তানবীর হেসে চলে গেছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়তেছে। তানবীর আবারও ডাকলো, ও ভাইয়া, কি হয়েছে, আসবো? কেন? একটু আসি, আয়। তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। 10 থেকে 12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা, জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয় ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়ও আমি ভুলতে পারি না। এত যত্ন, এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখায় কেন? দিনের পর দিন দুইজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বনুকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছ। আবির হঠাৎই সিক্ত আঁখিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়, ওকে হারানোর ভয়। সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়, কি করি না করি নিজেই বুঝি না। তানবীর শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানবীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কয়েকদিন পরে তোমাকে রুম থেকে বের করে দিবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠোঁটে হাসি রেখে মেঘকে বলল, আসেন।
মেঘ রুমে ঢুকে ভুরু কুচকে শোধালো, আপনাদের দুই ভাইয়ের মান অভিমান ভাঙছে? তানবীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনো অভিমান করিই না। মেঘ কপাল গুটিয়ে রাগী স্বরে বলল, খোটা দিলা? তানবীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খোটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না, যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথেই অভিমান করি। তানবীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবও না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখ করে তানবীরকে উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পাই না। তানবীর রাজভারী কণ্ঠে বলল, হয়েছে, তোমার আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। 2 দিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেওয়ায় মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠিয়েছে? তা জেনে তোর কাজ কি? নিলে নে, না নিলে নাই। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোট ছোট গিফটে ভরা একটা বক্স ছিল। 1 সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। সেমিনারে বন্যার মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই মিনহাজ প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিচ্ছিস কেন? মেঘের এমনিতেই মেজাজ খারাপ, তার ওপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন? আর কোথায় থেকে বা দিব? তুই আমাকে ফেসবুকে ব্লক দিচ্ছিস। দূর, আমি ব্লক দিইনি, জ্বালাস না আমায়। এমনিতেই মন ভালো না, তুই ব্লক দিচ্ছিস। বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দিব কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিচ্ছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনহাজ, তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকে মেঘের ব্লক লিস্ট ঢুকলো। ব্লক লিস্টের প্রথম আইডিটাই মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ, সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেওয়া? মেঘ বিরক্তির স্বরে বলল, আমি কাল ফেসবুকে ঢুকেই নাই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করল, মিনহাজ, কি হয়েছিল পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই করে, না মন চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিয়েছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিয়েছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি। খেয়ে এসে নেটে ঢুকতেই দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো, আমি নেটে ঢুকিইনি, আর এমন কোনো মেসেজ দেখিওনি। বন্যা একটু ভেবে চিনতে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কে জানে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিয়েছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাঠাইছিলি পরে? না। তাহলে তানবীর ভাই? মেঘ আচমকা চটপটে স্বরে বলল, না না, ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিয়েছিল। বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর হেসে বলল, মেঘরে, তুই শেষ। মিনহাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিয়েছে। তার মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও।